PIS 490 বা 490 এই কোর্সের 3টি প্রশ্ন আলোচনা করেছিলাম এবং একটি বলেছিলাম যে আপনারা দেখে নেবেন। সেটি হচ্ছে ইলাবোরেশন অফ সাম অ্যাব্রিভিয়েশনস, অর্থাৎ কম্পিউটার যে অ্যাব্রিভিয়েশন আছে, কমন অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন বলতে যেটা সংক্ষেপে থাকে সেটাকে বলে অ্যাব্রিভিয়েশন, আর ইলাবোরেশনটা হচ্ছে কি, যেটা পূর্ণাঙ্গ রূপে থাকে, অর্থাৎ পূর্ণ যে নামটা, অর্থাৎ এমবি, মেগাবাইট। এমবিটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন আর মেগাবাইট এটা হচ্ছে কি ইলাবোরেশন। তো এরকম থাকবে, ইলাবোরেট দ্য ফলোয়িং অ্যাব্রিভিয়েশনস any 10 or any 15, এরকম যে কোনো ভাবে থাকতে পারে। তো ওইগুলো আপনাদের লেকচার শিটেই দেয়া আছে, ওখান থেকে বের করে নিতে হবে। ওখানে সরাসরি হয়তো ওইভাবে পাবেন না, কিন্তু ওইটাকে ওর ভিতরেই আছে, ওইভাবে বের করে নিতে হবে। আমি দেখাই, দেখেন এই যে কমন কম্পিউটার অ্যাব্রিভিয়েশনস, এখানে দেখেন বায়োস লেখা আছে, তাই না? জি স্যার, বায়োস। বায়োস এখন এইটার বর্ণনা দেওয়া আছে এখানে, ঠিক আছে? এই বর্ণনা দিতে হবে না, আপনারা জাস্ট কি লিখবেন, বেসিক, এই যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, BIOS, BIOS, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এরপরে মনে করেন যে সিপিইউটা ধরেন, হ্যাঁ, এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এতটুকু কিন্তু শেষ। অর্থাৎ এর ভিতরে আছে, এটা বর্ণনা আকারে দেয়া আছে, কিন্তু আপনাকে শর্টটা বের করে নিয়ে আসতে হবে। যেমন র্যাম দেওয়া আছে এখানে, এটার ভিতরে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, এভাবে বের করে নেবেন। আর গতকাল যে শীট দিয়েছিলাম, ওই শীটে দেখলাম 2-3টা প্রশ্ন মানে নয় আর কি, যেটা আমি পরে যোগ করেছি। তো ওইগুলো আজকে একটা শীট দেবো, এটা হচ্ছে লেটেস্ট, এই শীটে সবই থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমরা গতকাল বলেছিলাম হচ্ছে কম্পিউটার কি, কম্পিউটারের বৈশিষ্ট্য কি, হ্যাঁ এটা। আর করেছিলাম হচ্ছে আকৃতি ও ক্ষমতা ভেদে অনুযায়ী মানে কম্পিউটারের শ্রেণীবিন্যাস। এরপরে আমরা বলেছিলাম হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইসেস। জি স্যার। আর বলেছিলাম যে অ্যাব্রিভিয়েশন গুলো দেখে নেবেন। জি স্যার। আমরা তাহলে হার্ডওয়্যারগত ওই বিষয়টা আমরা দেখে ফেলেছি অলরেডি। এখন আমরা যদি দেখি তাহলে এই এমসিকিউ গুলো এখানে দেখেন 30টা এমসিকিউ দেয়া আছে। হ্যাঁ, জি স্যার। 30টা স্যার, এই 30টার মধ্যে থাকবে স্যার। আর দু একটা ওই যে আপনি লেকচার শিট গুলো আর যদি দু একটা চেঞ্জ হয়, হ্যাঁ, লেকচার শিটের মধ্যে পাওয়া যাবে। হ্যাঁ, জি স্যার। লেকচার শিট থেকে যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, মানে লেকচার শিটের বাইরে থাকবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। এগুলো টিক দেয় আছে, হ্যাঁ, আপনাদের সুবিধার্থে, যেহেতু ক্লাস আমরা কম পাবো, টিক দেয়া আছে। তারপরে যেটা না বুঝবেন সেটা আমাকে পরে বলবেন যে এটা স্যার বুঝি নাই। হ্যাঁ, জি স্যার। এই হচ্ছে তাইলে এমসিকিউ গেল। আমরা এই যে কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স পড়ে ফেলেছি। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দরকার হবে না, আমরা ইনপুট আউটপুট পড়ে ফেলেছি। কমন অ্যাব্রিভিয়েশন ওটা আমরা দেখেছি। দেখেন ইউজেস অফ কম্পিউটার একটা টপিকস আছে। হ্যাঁ, ইউজেস অফ কম্পিউটার, কম্পিউটার কি ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, এখানে আপনি কম্পিউটারে এরকম রচনা লিখতে হবে না, আপনি জাস্ট পয়েন্ট আকারে কোথায় কোথায় ব্যবহার হয় সেটা দিবেন। প্রথমে হয়তো 2-1 লাইন দিলেন, কম্পিউটারস হ্যাভ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ মডার্ন হিউম্যান লাইফ। হ্যাঁ, এইটা দিয়ে দিলেন। হ্যাঁ, এরপরে লিখলেন যে দ্য ইউজেস অফ কম্পিউটার আর গিভেন বিলো, কম্পিউটারের ব্যবহারগুলো নিচে দেওয়া হলো। তারপর কম্পিউটারস এইড অ্যাট এডুকেশন, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের সাহায্য বা সহযোগিতা বা ব্যবহার। কম্পিউটার এইড মানে কম্পিউটারের সহযোগিতা, বা আমরা ব্যবহারও বলতে পারি। ইউজেস অফ কম্পিউটার ইন এডুকেশন, বুঝতে পেরেছেন? নিজের মতো করে দিতে পারবেন। ইউজেস অফ কম্পিউটারস ইন এডুকেশন, বা এখানে যেভাবে আছে সেভাবে দিতে পারবেন। কম্পিউটারস এইড অ্যাট এডুকেশন।
তাহলে প্রথম পয়েন্টে কি বলা যায়, কম্পিউটারস হ্যাভ ইটস dominant use in the education field which can significantly enhance performance in learning. এতটুকু পর্যন্ত দিয়ে দিবেন, বুঝছেন? এই লার্নিং পর্যন্ত এতটুকু দিয়ে দিলে যথেষ্ট। আচ্ছা, তারপরে কম্পিউটারস ইন আওয়ার হেলথ অ্যান্ড মেডিসিন। তাহলে প্রথমটা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার, দ্বিতীয়টা হচ্ছে স্বাস্থ্য এবং ঔষধ শিল্পে বা চিকিৎসা শাস্ত্রে কম্পিউটারের ব্যবহার। Most of the medical information can now be digitized from the prescription to reports. তাহলে বলা হচ্ছে যে মেডিকেল ইনফরমেশন, স্বাস্থ্যগত যে তথ্যগুলো, বেশিরভাগ স্বাস্থ্যগত তথ্য কি করা হয়েছে, ডিজিটাইজড, আধুনিকীকরণ করা হয়েছে। ডিজিটাল মানে কি আধুনিক, বা মডার্নাইজড বা ডিজিটাইজড, প্রযুক্তি সম্পন্ন করা হয়েছে ফ্রম দ্য প্রেসক্রিপশন টু রিপোর্টস, প্রেসক্রিপশন থেকে শুরু করে রিপোর্ট দেওয়া পর্যন্ত। অর্থাৎ প্রেসক্রিপশন যে করে ডাক্তাররা, সেটাও এখন কম্পিউটারে করা যায় বা অনেকেই করে থাকে। বিশেষ করে অ্যাপোলো, ল্যাবএইড, এইসব জায়গায় এখন কি প্রত্যেক ডক্টরের সামনে একটা করে পিসি দেওয়া থাকে, ডেস্কটপ দেওয়া থাকে বা ল্যাপটপ দেওয়া থাকে। তারা ওইখানে জাস্ট ওই কম্পিউটারে বা পাশে একজন কম্পিউটার অপারেটর থাকে, সে মেডিসিন, ডাক্তার মেডিসিনের নাম বলে দেয় এবং ডোজ বলে দেয়, কতদিন কিভাবে খেতে হবে। ওই পাশের কম্পিউটার ম্যান অথবা ডাক্তার নিজেই কি করে সেটা লিখে দিয়ে দিচ্ছে। তারপর রিপোর্ট তো ওই যে মেশিন থেকে সরাসরি, মেশিন থেকে রেজাল্ট যাচ্ছে প্রিন্টারে, প্রিন্টার থেকে প্রিন্ট আউট হয়ে যাচ্ছে। এরপরে কম্পিউটেশন ইন দ্য ফিল্ড of medicine allows us to offer varied miraculous therapies to the patients. আচ্ছা, এত দূর না দিলেও চলবে, হ্যাঁ, আপনি রিপোর্টস পর্যন্ত দিলেও হবে, যেহেতু পয়েন্ট অনেকগুলো লিখতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে এইড অফ কম্পিউটারস অ্যাট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস তো অবশ্যই কম্পিউটার ব্যবহার করতেই হবে, কারণ ফাইন্যান্সিয়াল যেই বড় বড় হিসাব নিকাশ, সেগুলো তো আর মানুষ করলে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই পয়েন্টে আপনারা কি লিখে দিতে পারেন যে উই নো ওয়েল দ্যাট, আমরা বেশ ভালো জানি যে কম্পিউটারস আর বিং ইউজড বাই দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস লাইক ব্যাংকস ফর ডিফারেন্ট পারপোজ। ব্যাংকে বিভিন্ন ধরনের পারপোজের জন্য কি হয়, কম্পিউটার ব্যবহৃত হয়। The foremost important thing is to store information about different account holders in a database to be available at any time, keeping the records of the cash flow, giving the information regarding your account. অর্থাৎ বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, বিশেষ করে ব্যাংকের মতো যেই সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, সেই সকল প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কাজের জন্য ডিফারেন্ট পারপাস, মানে বিভিন্ন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। যেমন ক্যাশ ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ কত টাকা আজকে মানে ক্লায়েন্টদেরকে দেওয়া হলো, আর কত টাকা ব্যাংকে আমানত জমা হলো, এই বিষয়গুলো হিসেব রাখার জন্য। আবার একজন অ্যাকাউন্ট হোল্ডারের বিভিন্ন রকম তথ্য, কবে অ্যাকাউন্ট খুলেছে, তার কত টাকা ব্যালেন্স আছে, তার মিনিমাম ব্যালেন্স কত রাখতে হবে অ্যাকাউন্টে, এইরকম বিভিন্ন তথ্যাদি, বা কোন চেক সে ইস্যু করেছে, চেক বইয়ের পাতাগুলো নাম্বার, এই বিষয়গুলো কি থাকে কম্পিউটারের ভিতরে ডেটাবেজ আকারে সংরক্ষিত থাকে। এবং এটা যে কোনো সময় যে কোনো ডেস্ক থেকে, যে কোনো কম্পিউটার থেকে দেখা যায়। যার কারণে আমরা যখনই একটা চেক নিয়ে কোনো ব্যাংকে যাই, ওই ব্যাংকের যে ক্যাশিয়ার থাকে তিনি কি করেন, তিনি ওই কম্পিউটারে দেখে নেন যে সিগনেচার ঠিক আছে কিনা, এই লোকের ছবি ঠিক আছে কিনা, এগুলো মিলায় তারপরে কি দিচ্ছে, আমাদেরকে টাকা প্রদান করছে। তো এই অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, বিশেষ করে ব্যাংক, বীমা, এই সকল প্রতিষ্ঠান তো কম্পিউটার ছাড়া কল্পনাই করা যায় না বর্তমান সময়ে। আগে এক সময় ছিল যখন হচ্ছে লেজার খাতাতে, বড় বড় খাতায় কত টাকা তুললো, কত টাকা কখন কি করলো, কোন চেক বই নিল কখন, এগুলো আগে রেকর্ড রাখা হইতো। তো এখন আর ওইভাবে রাখা হয় না, কম্পিউটারে মোটামুটি সবকিছু পাওয়া যায় বা থাকে। যার কারণে যে কোনো ব্রাঞ্চ থেকেই যে কোনো ক্লায়েন্ট, যে কোনো গ্রাহক তার টাকা উত্তোলন করতে পারে।
কিন্তু আগেকার যুগে এইটা সম্ভব ছিল না। যাই হোক, তারপরে কম্পিউটার ফর আওয়ার পাস টাইম। তাইলে প্রথমটা কি বললাম আমরা, যে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান বা কম্পিউটারের সহযোগিতা, এরপরে স্বাস্থ্য খাতে কম্পিউটারের ব্যবহার, এরপরে আমরা দেখেছি যে অর্থনৈতিক প্রতিষ্ঠানে কম্পিউটারের ব্যবহার, এরপরে হচ্ছে কি পাস টাইম বা অবসর সময় কাটানোর, অবসর সময় কাটানোর ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার। কম্পিউটারস আর নাও দ্য মেজর এন্টারটেইনার্স। এন্টারটেইনার্স মানে কি, যিনি বিনোদন দিয়ে থাকে, হ্যাঁ, মেজর এন্টারটেইনার্স, প্রধান বিনোদনের মাধ্যম, এন্ড দ্য প্রাইমারি পাস টাইম মেশিন, এবং প্রাথমিক মানে সময় কাটানোর একটা যন্ত্র। উই ক্যান ইউজ কম্পিউটার্স ফর প্লেইং গেমস, ওয়াচিং মুভিজ, লিসনিং দ্য মিউজিকস, ড্রয়িং পিকচার্স এটসেট্রা। অর্থাৎ আমরা ছবি আঁকতে পারি, গান শুনতে পারি, মুভি দেখতে পারি এবং গেম খেলতে পারি। এই সকল কাজে কি হয়, কম্পিউটার ব্যবহার হয়। তারপরে ইন্টারনেট ব্রাউজ করেও আমরা সময় পার করে থাকি কম্পিউটারে, এই মোটামুটি। এরপরে হচ্ছে কি, কম্পিউটারস আর এ পার্ট অফ আওয়ার ট্রান্সপোর্ট সিস্টেম। এখন দেখেন বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট সিস্টেম আছে, বাস, তারপরে আপনার এই যে জিপ, মাইক্রোবাস, এইগুলোতে কি আছে, এইগুলোতে বিভিন্ন রকমের সিস্টেম দেয়া আছে, যার কারণে কোথা থেকে কোন অর্থাৎ কোন যাত্রী, প্যাসেঞ্জার কখন উঠলো, কি করলো, বিভিন্ন কান্ট্রিতে আপনার কার্ড দেয়া থাকে, প্রত্যেক মানে সিটিজেনের কার্ড থাকে। ওই কার্ডটা জাস্ট শো করলে সে কোথা থেকে উঠলো, তারপরে সে যেখানে নামবে ওখানে আবার কার্ডটা শো করলেই কি হয়, তার ভাড়াটা অটোমেটিক তার অ্যাকাউন্ট থেকে কেটে নেয়, সে সহজে যাতায়াত করতে পারে। তো আমাদের দেশে যদিও ওরকম হয় নাই, কিন্তু তারপরে এখন বিভিন্ন বাস কাউন্টারগুলোতে দেখবেন এখন টিকিট বুকিং হয় কিসে, কম্পিউটার। তারপরে আপনার টিকিট বুকিং থেকে শুরু করে আপনার ওই যে সহজ.com, টিকিট কাটা, অর্থাৎ আপনি অনলাইনে ঘরে বসে মোবাইলে ফোনের মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বাসের টিকিট কাটতে পারবেন। এই সকল বিষয় আর কি। তাহলে এখানে কি বর্ণনা দিয়েছে, উইথ ইন্টারনেট অন কম্পিউটার্স উই ক্যান নো দ্য ডিটেলস অফ দ্য বাসেস অর ট্রেনস অর দ্য ফ্লাইট অ্যাভেলেবল টু আওয়ার ডিজায়ার্ড ডেস্টিনেশন। এই ডিজায়ার্ড ডেস্টিনেশন পর্যন্ত দিলেই হবে। তাহলে কি আমরা ইন্টারনেটের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই বাস, ট্রেন, তারপরে এরোপ্লেন, এগুলোর শিডিউল জানতে পারি, কখন ছাড়বে, মানে কোথা থেকে কোথায় যাবে, এইগুলো বিষয়গুলো আমরা জানতে পারি। আচ্ছা, এই গেল হচ্ছে কম্পিউটার ট্রান্সপোর্টেশন সিস্টেমে কম্পিউটারের ব্যবহার। ইনএভিটেবল ইউজ অফ কম্পিউটারস ইন বিজনেস অ্যান্ড কর্পোরেট স্টেজেস। আমরা ওই পাতায় নিয়ে যাই এটা। Inevitable use of computers in business and corporate stages. তাহলে inevitable মানে প্রচুর ব্যবহার এক কথায়, হ্যাঁ, inevitable, এটা আমরা অর্থটা দেখেও নিতে পারি। inevitable inevitable unavoidable, হ্যাঁ, অর্থাৎ যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। সার্টেন টু হ্যাপেন, অর্থাৎ লাগবেই, লাগবেই। তাইলে লাগবেই এরকম কি, অপরিহার্য, হ্যাঁ, অপরিহার্য ব্যবহার অফ কম্পিউটার ইন বিজনেস অ্যান্ড কর্পোরেট স্টেজ, অর্থাৎ ব্যবসা এবং কর্পোরেট প্রতিষ্ঠানে, আর্থিক প্রতিষ্ঠানে কম্পিউটারের অপরিহার্য ব্যবহার, অর্থাৎ লাগবে এটা। Every single information shared can be recorded by using computer. Official deals and the issues were made even through online. We use email system to exchange the information. It has wide uses in marketing, stock exchange and bank. Even the departmental stores cannot run effectively without computer.
তাহলে ওই প্রথম দুই এক লাইন দুই এক সেন্টেন্স আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, অর্থাৎ বলা হচ্ছে যে কম্পিউটার ছাড়া আমরা বিভিন্ন ধরনের যে বিজনেস প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং কর্পোরেট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো আমরা কম্পিউটারের ব্যবহার ছাড়া কি যথাযথভাবে সম্পন্ন করতে পারবো না, এই প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে চালাতে পারবো না। এই মোটামুটি তারপর আন্ডার্স অফ কম্পিউটার ইন ই কমার্স, ই কমার্সের ক্ষেত্রে তো কম্পিউটার লাগবেই। এরপরে হচ্ছে কম্পিউটার অ্যাট আওয়ার ডিফেন্স, কম্পিউটার আর দ্য মেইন টুলস হুইচ হেল্পস ইন ডেভেলপিং মিসাইলস অ্যান্ড আওয়ার ইকুইপমেন্টস ইন দ্য ডিফেন্স সিস্টেম। তাহলে আমাদের যেই ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা, এই প্রতিরক্ষাতেও কি লাগে, প্রতিরক্ষাতেও কম্পিউটারের ব্যবহার রয়েছে। যেমন বিভিন্ন ধরনের মিসাইল বা বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, এগুলোকে পরিচালনা করার জন্য কি দরকার হয়, কম্পিউটারের সাহায্য নিতে হয়। তো এইটা হচ্ছে আমাদের ডিফেন্সের ক্ষেত্রে। এই কম্পিউটার ইজ টুডেস ডিজাইনার, ডিজাইনারদের ক্ষেত্রে তো বলাই বাহুল্য যে যদি আমরা কম্পিউটার এইডেড ডিজাইন অর্থাৎ ক্যাড, যেটা অটো ক্যাড বলে, এইটা একটা কোর্সই আছে, 4 বছর অনার্সও আছে এবং এটা ডিপ্লোমা কোর্সও আছে। তো এই অটো ক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, অর্থাৎ যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে তারা এই কোর্সটা করার মাধ্যমে কি করতে পারে, একটা বিল্ডিংয়ের বা যে কোনো স্থাপনার সেটা তৈরি করার পরে কেমন দেখা যাবে এইটা কম্পিউটারে তারা কি করে, এটা ডিজাইন করে ফেলে যে এইরকম দেখা যাবে তৈরি করার পরে। তো ডিজাইনাররা কম্পিউটার ব্যবহার করে। অ্যাজ পার দ্য লিটল কম্পিউটার্স এইড ইন ডিজাইনিং বিল্ডিংস, ম্যাগাজিনস, প্রিন্টস, নিউজপেপার্স, বুকস অ্যান্ড মেনি আদার্স। অ্যাজ পার দ্য লিটল কম্পিউটার্স এইড, এইটা ভালো বোঝা যাচ্ছে না। as per the title, আচ্ছা, as per the title computers aid in design building, as per the title মানে এটা ম্যাগাজিন টাইটেলের সাথে আপনার ওই, আচ্ছা আপনি এখানে এইভাবে দিতে পারেন, the construction layouts are designed beautifully on system using different tools and softwares by computer, হ্যাঁ এভাবে দিয়ে দিতে পারেন। the construction layouts মানে কি, কনস্ট্রাকশন মানে কি, স্থাপনা, হ্যাঁ স্থাপনা বা লেআউট, তৈরি পরিকল্পনা। লেআউট মানে কি, লেআউট মানে দৃশ্যমান বা কেমন দেখা যাবে সেটা। আর ডিজাইন বিউটিফুলি অন সিস্টেম ইউজিং ডিফারেন্ট টুলস অ্যান্ড সফটওয়্যারস বাই কম্পিউটার দিয়ে দেবেন এখানে, তাই হয়ে গেল বাই কম্পিউটার। তাহলে এইটা দিয়ে দিলে উপরের সেন্টেন্সটা লাগবে না। তারপর গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে তো লাগেই, কম্পিউটার ছাড়া তো গ্রাফিক্স ডিজাইন করা যাবে না, ওয়েব ডিজাইন করা যাবে না। তাহলে বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের প্রয়োজন হয়। এই গেল হচ্ছে কি, তাইলে আমরা কম্পিউটারের যে বিভিন্ন ব্যবহার সেটা জানতে পারলাম, তাই না? জি স্যার। তাইলে এই একটা প্রশ্ন যে ডেসক্রাইব দ্য ইউজেস অফ কম্পিউটারস ইন ডিফারেন্ট সেক্টরস, বিভিন্ন সেক্টরে কম্পিউটারের ব্যবহার লিখো বা বর্ণনা করো। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে কি, নাম্বার সিস্টেম। হোয়াট আর দ্য নাম্বার সিস্টেমস ইন কম্পিউটার, কম্পিউটারে কি কি ধরনের নাম্বার সিস্টেম আছে, অর্থাৎ কম্পিউটারে যে কাজ করবে, এই যে বিভিন্ন ক্ষেত্রে যে আমরা ব্যবহার করব, এটা কাজ করে কিভাবে আসলে, সেই বিষয়টাই আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে কম্পিউটার আমরা জানি হচ্ছে বাইনারি সিস্টেমে কি করে কাজ করে। নাম্বার সিস্টেম আর দ্য টেকনিক টু রিপ্রেজেন্ট নাম্বারস ইন দ্য কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার। Every value that you are saving or getting into from computer memory has a defined number system। অর্থাৎ এত কিছু আমাদের জানা দরকার নাই, আমরা জানবো যে কম্পিউটারে ব্যবহৃত হয় কি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম। বুঝতে পারছেন? বাইনারি, হ্যাঁ, কম্পিউটার চলে কিসে, বাইনারি নাম্বার সিস্টেমে চলে।
অর্থাৎ কম্পিউটার এবিসিডি বোঝে না। হ্যাঁ, কম্পিউটার বোঝে হচ্ছে 0 আর 1। যে কোনো ইলেকট্রনিক যন্ত্র 0 আর 1 বোঝে। আপনি দেখবেন সুইচের এক পাশে দেখবেন একটা 0 আছে, আর এক পাশে দেখবেন আরেকটা কি আছে, 1 চিহ্ন আছে। হ্যাঁ, যে কোনো ইলেকট্রনিক সুইচ যেগুলো। আবার আপনার কম্পিউটারে যে পাওয়ার বাটন, এখানে হচ্ছে 0-র মাঝখানে একটা কি উপরে সরাসরি একটা উপরে দাগ আর আরি, ওইটা হচ্ছে 1, 0 1। 0 1 মানে অন অর অফ। 0 মানে কি অফ, আর 1 মানে কি অন। বোঝা যাচ্ছে স্যার ক্লাস জনুন স্যার? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, জিরো ওই আপনার যদি বাটন ফোন থাকে, দেখবেন যে যেই বাটনটা পাওয়ার অন অফ হয়, সেই বাটনে হচ্ছে একটা চিহ্ন আছে, পাওয়ার চিহ্ন। হ্যাঁ, ওইটায় মাঝখানে হচ্ছে 1 থাকে আর একটা টান, আর চারপাশে জিরো 0 থাকে, জি স্যার। তাহলে 0 1। এরপর বিভিন্ন সুইচে এরকম থাকে। তো এই হচ্ছে কথা। এরপরে কি আমরা তাহলে এই নাম্বার সিস্টেমগুলো কি কি থাকে, মানে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম আছে, কিন্তু কম্পিউটার ব্যবহার করে কি বাইনারি নাম্বার সিস্টেম। আর বাইনারি আছে। অন্যান্য যে নাম্বার সিস্টেম, এগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম তৈরি করতে কাজে লাগে। তাহলে Octal নাম্বার decimal। সিস্টেম কি কি? কম্পিউটার আর্কিটেকচার সাপোর্টস ফলোইং নাম্বার সিস্টেম। কম্পিউটার আর্কিটেকচার এই ফলোইং নাম্বার সিস্টেমগুলো অনুসরণ করে। কি কি? বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি মানে 2 ডিজিট। হ্যাঁ, একটা হচ্ছে কি 0 আর একটা 1, জিরো বেস থাকে দুইটা। আচ্ছা, এরপরে অক্টাল নাম্বার সিস্টেম। একটা অক্টাল হচ্ছে একটা নাম্বার সিস্টেম যার ডিজিট থাকে হচ্ছে 8টা, 8 ডিজিট। হ্যাঁ, এরপরে হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, আমরা যেটা ব্যবহার করি আর কি, 1 2 3 এই 10 পর্যন্ত। হ্যাঁ, এইটার থাকে হচ্ছে 10টা। ডেসিমাল নাম্বার সিস্টেমের ডিজিট হচ্ছে 10টা ডিজিট। 10টা। আর হেক্সাডেসিমালের ডিজিট হচ্ছে আপনার 16টা, মোট 16টা ডিজিট। তাহলে বাইনারি নাম্বার সিস্টেম কি? বাইনারি নাম্বার সিস্টেম, এ বাইনারি নাম্বার সিস্টেম হ্যাজ অনলি 2 ডিজিটস দ্যাট আর 0 and 1। অর্থাৎ একটা বাইনারি নাম্বারে দুইটা ডিজিট থাকে, সেটা হচ্ছে 0 and 1। এভরি নাম্বার ভ্যালু রিপ্রেজেন্টস with 0 and 1 in this number system. The base of binary number system is 2 because it has only 2 digit. এর তাহলে বেস 2 ডিজিট হচ্ছে দুইটা, 2 ডিজিটস আর 2 বেস। তারপর অক্টাল সিস্টেম। স্যার এখানে অঙ্ক থাকবে স্যার, ডিসেবল বাইনারি যে অঙ্ক আসলে আমরা যেহেতু ফিজিক্যালি ক্লাস করতে পারছি না, আর অঙ্ক বোঝারও ব্যাপার স্যাপার আছে, অঙ্ক আমরা না দিব না, শুধু বলবো যে হচ্ছে বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম বর্ণনা করো। তাহলে যোগ বিয়োগগুলো স্যার আমার জানা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, যোগ বিয়োগগুলো স্যার আমার জানা আছে স্যার। যাক ভালো তো। তারপর আমি বিএসসি করছি তো স্যার। ও আচ্ছা আচ্ছা, কি করেছেন? আমি বিএসসি তে পড়েছি স্যার। ও আচ্ছা আচ্ছা, এই নাম্বার সিস্টেম পড়েছেন? আমরা ইন্টারভিউ করছি স্যার এগুলো। ওই কনভার্সন অফ নাম্বার সিস্টেম, হ্যাঁ, বিভিন্ন কনভার্ট করে আর কি, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, এরকম, তাই তো? জি স্যার, ওগুলো যাই হোক। তারপর অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেম হ্যাজ অনলি 8 ডিজিটস ফ্রম 0 to 7। আচ্ছা, আমার মনে হচ্ছে এগুলো তাইলে আপনি পারবেন, বুঝছেন? এবার ডেসিমালে তো 10টা, 0 to 9 10টা ডিজিট। হেক্সাডেসিমালে কয়টা? 16টা। 16 আলফা নিউমেরিক। আলফা মানে কি? অ্যালফাবেটিক। আর নিউমেরিক মানে কি? সংখ্যাগত। তাইলে বর্ণগত এবং সংখ্যাগত মোট 16টা ডিজিট রয়েছে। তাহলে বর্ণগত কি পর্যন্ত? বর্ণগত হচ্ছে এ থেকে এফ পর্যন্ত, আর সংখ্যাগত 0 থেকে 9 পর্যন্ত। 9 এর পরে 10 না হয়ে 9 এর পরে এ অর্থাৎ 10 এখানে দেওয়া আছে। এ ইজ 10, বি ইজ 11, সি ইজ 12, ডি ইজ 13, তারপরে এফ ইজ ডি ইজ 13, ই ইজ 14 and এফ ইজ 15। তাহলে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত মোট 16টা ডিজিট, আর সংখ্যা হবে 15টা পর্যন্ত সংখ্যা হয়। এই হচ্ছে হেক্সাডেসিমাল। তারপরে এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে, বেস দেওয়া আছে, ইউজড ডিজিট, কি কি ডিজিট ব্যবহার হয় সেগুলো দেওয়া আছে। এই মোটামুটি আপনারা পারবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমরা নাম্বার সিস্টেম। তাহলে আমরা আজকে
কয়টা বিষয় নিয়ে কথা বললাম? দুইটা বিষয়। একটা জি হচ্ছে স্যার, যে ইউজ অফ কম্পিউটার অফ ডিফারেন্ট সেক্টর, হ্যাঁ হ্যাঁ ইউজ অফ কম্পিউটার অফ ডিফারেন্ট সেক্টর, আর হলো হোয়াট আর দ্য নাম্বার সিস্টেম ইন কম্পিউটার। হ্যাঁ হোয়াট আর দ্য নাম্বার সিস্টেম ইন কম্পিউটার। এই এরপরে দেখেন এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, মাইক্রোসফট ওয়ার্ড শর্টকাট। এই শর্টকাটগুলো যারা কম্পিউটার ব্যবহার করে তারা জানেন, হ্যাঁ, আর যারা ব্যবহার করে না তাদেরকে হয়তো মুখস্থ করা লাগবে। যেমন এখানে আপনি সবগুলো মুখস্থ করতে হবে এমন না, হ্যাঁ, ওখানে হয়তো বা থাকবে 10টা বা 15টা এই মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট, কিবোর্ড শর্টকাট লিখুন। লিস্ট দ্য 10 কম্পিউটার শর্টকাট অফ মাইক্রোসফট ওয়ার্ড, অথবা শর্টকাট কিস অফ মাইক্রোসফট ওয়ার্ড। কিবোর্ডের মাইক্রোসফট ওয়ার্ডের জন্য 10টি শর্টকাট বা দ্রুততর কি আলোচনা করো বা বাটন আলোচনা করো। সেটা কি? যেমন Ctrl+A যদি দেই তাহলে সিলেক্ট অল কন্টেন্টস অফ দ্য পেজ। যেমন কি আমরা এখন যদি চাপি, কন্ট্রোল চাপলাম, এ চাপলাম, দেখেন সব কিছু সিলেক্ট হয়ে গেছে না আমাদের? জি স্যার। সব কিছু সিলেক্ট হয়ে, আমার দেখা যাচ্ছে তো স্ক্রিন? জি স্যার, দেখতে পাচ্ছি। যাই হোক, সব কিছু কি হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে। এরপরে কন্ট্রোল বি, সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল বিতে হচ্ছে বোল্ড হবে, বোল্ড হাইলাইটেড দ্য সিলেকশন। তাহলে যে কোনো সিলেক্টেড জিনিস যদি আমরা বোল্ড করতে চাই তাহলে Ctrl+B যদি চাপি, দেখেন বোল্ড হয়ে গেছে না? আমি যেটা সিলেক্ট করেছি কার্সারের যে পাশ, বোল্ড হয়ে গেছে না? আনবোল্ড করলাম, এরপরে কন্ট্রোল চেপে দিলাম, দেখেন বোল্ড হয়ে গেল। এইটাই। আচ্ছা, এরপরে হচ্ছে কি, Ctrl+C কপি সিলেক্টেড টেক্সট। এখন মনে করেন এই টেক্সটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি Ctrl+C দিলাম, Ctrl+C দেওয়ার পরে কি হয়ে গেল? এটা কপি হয়ে গেল। এখন যদি আমি Ctrl+V দেই তাহলে দেখেন পেস্ট হয়ে গেল। এই যে এই লাইনটা কিন্তু ছিল না আগে, এখন চলে আসলো। তাহলে Ctrl+C এরকম ভাবে 10-15টা এই শর্টকাট কি মুখস্থ করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? জি স্যার। পারা যাবে। তারপরে যে Ctrl+C তো গেল, এরপরে Ctrl+D তে, Ctrl+D দরকার নাই, আপনি না করলেন। এরপর হচ্ছে Ctrl+E, অ্যালাইন দ্য লাইন অর সিলেক্টেড টেক্সট টু দ্য সেন্টার অফ দ্য স্ক্রিন। এখন মনে করেন এই জিনিসটা আমরা কোথায় নিতে চাচ্ছি? সেন্টারে নিতে চাচ্ছি। কন্ট্রোল যদি ই চাপি তাহলে দেখেন সেন্টারে চলে গেছে, অর্থাৎ মাঝখানে সে চলে গেল। আবার Ctrl+E চাপলে সে কোনায় চলে আসলো। তাহলে Ctrl+Eর কাজ হচ্ছে কি করা? যে কোনো টেক্সট, সিলেক্টেড টেক্সটে মাঝে নেওয়া, পেজের মাঝখানে বা কোনো যেই আমার ইয়া থাকবে, টেক্সট বক্স থাকবে, সেটার মাঝখানে নিয়ে যাওয়া। তো এটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ, নাকি জানেন স্যার? জি স্যার, কথা বলছে যে মাঝে মাঝে স্যার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। নেটওয়ার্ক সমস্যা হয় না? যাই হোক, তাহলে এগুলো শীট দেখে পড়ে নিতে পারবেন না? জি স্যার। পড়ে নিতে পারবেন। হয়তো বা আমরা যদি সামনে হইতাম তাহলে আমরা কিবোর্ড দেখায় চাপি দেখাতে পারতাম, কিন্তু এখন তো আমি কিবোর্ডের কোনটা চাপছে আপনি তো দেখতেছেন না। আমার কাছে কিবোর্ড আছে স্যার, আমার পাচ্ছি স্যার। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনার পিসি আছে নাকি? কম্পিউটার আছে নাকি? জি স্যার, আছে স্যার। তো কম্পিউটার থেকে ঢুকলে তো আপনি খুব স্মুথলি ক্লাস করতে পারেন। কম্পিউটারে সফটওয়্যার লাগে না, বুঝছেন? কম্পিউটারে দেখেন, আপনি কম্পিউটারে গেলে আপনি যদি জিমেইলে দেখেন, এই যে গুগল যে অ্যাপস আছে না, গুগল অ্যাপস থেকে এই যে মিট এখানে দেখেন, দেখা যাচ্ছে আমার স্ক্রিন মিট। জি স্যার। অথবা আপনি যদি কম্পিউটারে যদি থাকেন, সরাসরি এই লিংকে চাপ দিলে, এই যে লিংক যে দিছি আমরা, এই লিংকে চাপ দিলে সরাসরি ক্লাসে চলে যায়, বুঝছেন? এই যে লিংকে মনে করেন চাপ দিলেন, এই লিংকে চাপ দিলে সরাসরি ক্লাসে চলে যাবে কম্পিউটার থেকে। আর মোবাইল থেকে তো আপনার ওই মিট ডাউনলোড দিতে হয়, গুগল মিট। প্রিন্টারও আছে না? বাহ, ভালো তো। তাহলে তো আপনার অনেক সহজ হবে এই কোর্সটা। বেশ ভালো, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনার সবাইকে একটু প্রয়োজনে
আপনার মিটে ক্লাস নেবেন, আপনার যারা সহপাঠী আছে, যখন তারা না বুঝতে পারবে গুগল মিটে এসে আপনি ক্লাস নিতে পারবেন, বুঝছেন? জি স্যার। এই আর কি। তো এই মোটামুটি কথা। আর এই মিটে যাওয়ার পরে দেখেন যে এরকম অপশন আছে, মিটে আপনি গেলেন, মিটে যাওয়ার পরে এই যে নিউ মিটিং, এই নিউ জি মিটিং এ স্যার, চাপ নিউমিটিং। দিলে আপনি গেট দ্য মিটিং লিংক, যদি আপনি পরে মিটিং করতে চান তাহলে এখান থেকে লিংক নিয়ে নেবেন, আর যদি সাথে সাথে করতে চান তাহলে এইটাই চাপ দিলে মিটিং শুরু হয়ে যাবে, স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং, এটা চাপ দিলে জি মিটিং স্যার। শুরু হয়ে যাবে। এরপরে আপনি ওই যে অথবা ইন্টার কোড দিয়ে আপনি যে কোনো মিটিংয়ে জয়েন করা যায়। এই জি স্যার। হচ্ছে মিটিং এর কাজ, গুগল মিটের কাজ। তাহলে আমরা পড়লাম হচ্ছে নাম্বার সিস্টেম, বিভিন্ন কম্পিউটারের ডিফারেন্ট সেক্টর, বিভিন্ন ক্ষেত্রে ডিফারেন্ট সেক্টর কম্পিউটারের ইউজ, ব্যবহার, আর হচ্ছে আর কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড শর্টকাট কি, শর্টকাট কিস। শর্টকাট কিস, জি স্যার। মাইক্রোসফট ওয়ার্ডের যে শর্টকাট কিগুলো আছে সেইগুলো এখানে আমরা পড়লাম, কয়েকটা আমরা আলোচনা করেছি, আর বাকিগুলো পড়ে নেবেন আপনার পছন্দ মতো, যেইগুলো মনে করেন আপনার মনে আছে বা জানা আছে সেইগুলোই আপনি লিখে দিবেন, সমস্যা নেই। জাস্ট এখান থেকে জি স্যার। আমাদের, আমরা তো বাংলা বলতেই পারবো কোনটা থেকে কি হয়, যেমন কন্ট্রোল প্লাস ভি চাপলে কি হয়, পেস্ট হয়, এইটাকে জি আমরা স্যার। ইংলিশে একটু ওইটা দেখে নিতে হবে শীট থেকে, যে কন্ট্রোল প্লাস ভি টু পেস্ট selected items or selected text, we have to press control plus v, মানে যদি আমরা জি কোনো স্যার। সিলেক্টেড টেক্সটকে বা কোনো আইটেমকে আমরা পেস্ট করতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে কন্ট্রোল প্লাস ভি, এরকম করে জাস্ট ওখান থেকে বর্ণনাটা দেখে নিলেই হয়ে যাবে। শর্টকাট কি বেশিরভাগই আমাদের জানা আছে যারা কম্পিউটার ব্যবহার করে আর কি। জি স্যার। এই মোটামুটি এই। এরপরে আর একটা জিনিস আমরা একটু দেখে যাই, আজকে তাই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কম্পিউটার সফটওয়্যার, এই যে উপরেই ছিল, এই দেখেন কম্পিউটার সফটওয়্যার, ছোট্ট একটা টপিক, হ্যাঁ, কম্পিউটার সফটওয়্যার। জি তাহলে কম্পিউটারের দুইটা পার্ট, একটা হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার। যে সফটওয়্যারে যে বিভিন্ন ক্যাটাগরি আছে সেটা হচ্ছে আলোচনা এখানে করা হয়েছে আর কি। যে সফটওয়্যারটা কি, সফটওয়্যার ইজ এ লজিক্যাল প্রোগ্রাম টু হ্যান্ডেল অর সলভ দ্য কমপ্লেক্স প্রবলেম, অর্থাৎ সফটওয়্যার হচ্ছে যৌক্তিক একটা প্রোগ্রাম বা সূত্র, হ্যাঁ, সফটওয়্যার হচ্ছে যৌক্তিক সূত্র কি করার জন্য, টু হ্যান্ডেল সমাধান করার জন্য, অথবা হ্যান্ডেল করা মানে কি, হ্যান্ডেল করা মানে হচ্ছে পরিচালনার জন্য, হ্যাঁ, টু হ্যান্ডেল মানে পরিচালনার জন্য বা ব্যবহারের জন্য, অর সলভ অথবা কি করার জন্য, সমাধান করার জন্য, দ্য কমপ্লেক্স প্রবলেম, বড় বড় যে কঠিন যে জটিল যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য বা সেই সমস্যাগুলোকে পরিচালনা করার জন্য বা কোনো কিছুকে পরিচালনা করার জন্য যে যৌক্তিক যেই সূত্র বা যৌক্তিক যেই গাণিতিক প্রোগ্রাম, সেটার নামে কি, সফটওয়্যার। এটা হচ্ছে সফটওয়্যারের সংজ্ঞা। তাহলে প্রশ্ন হবে এরকম, হোয়াট ইজ কম্পিউটার সফটওয়্যার, ডেসক্রাইব ইটস ক্লাসিফিকেশনস, এর ক্লাসিফিকেশনগুলো কি করে আলোচনা করো। তাহলে কি কি ধরনের সফটওয়্যার হয়, এক নম্বর হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার ছাড়া কি কম্পিউটার চালানোই যাবে না, অর্থাৎ যে উইন্ডোজ আছে এই উইন্ডোজটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম, যেটা সেটাই হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ যেটা ছাড়া কম্পিউটার অপারেটই করা যাবে না। তাহলে সিস্টেম সফটওয়্যার হচ্ছে দিস ইজ স্পেশাল টাইপ অফ সফটওয়্যার হুইচ ইজ রেসপন্সিবল ফর হ্যান্ডেল দ্য হোল কম্পিউটার সিস্টেম, অর্থাৎ পুরো কম্পিউটার সিস্টেমকে ব্যবহার উপযোগী করার জন্য যেই সফটওয়্যারের প্রয়োজন হয় সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এরপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দিস ইজ স্পেশাল টাইপ অফ সফটওয়্যার হুইচ ইজ ইউজ টু সলভ এ পার্টিকুলার প্রবলেম। যেমন যদি আপনি ওয়ার্ড প্রসেস করতে চান বা বিভিন্ন লেখালেখি করতে চান তাহলে কিসের প্রয়োজন হয়, মাইক্রোসফট ওয়ার্ড,
আপনি যদি হিসাব নিকাশ করতে চান তাহলে কি প্রয়োজন হয়, মাইক্রোসফট এক্সেল। আপনি যদি স্লাইড তৈরি করতে চান, লেকচারের যে স্লাইড এগুলো তৈরি করতে চান, তাহলে কি প্রয়োজন হয়, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো এই যে সফটওয়্যারগুলো, এটার নাম কি বলে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে এমবেডেড সফটওয়্যার। Embedded software ki this type of software embedded with hardware to do a specific type of job. যেমন সেটা কি, সেটা যেমন প্রিন্টার, আমি প্রিন্টার যদি কাজ করাইতে চাই তাহলে প্রিন্টারের কি লাগবে, ড্রাইভার লাগবে, তাই না? তো এই যে ড্রাইভারটা, এটাকে বলা হচ্ছে কি এমবেডেড সফটওয়্যার। অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো কাজ করার জন্য যে সফটওয়্যারের প্রয়োজন হবে সেটা হচ্ছে এমবেডেড সফটওয়্যার। যেমন আমি যদি প্রিন্ট করাইতে চাই তাহলে প্রিন্টারের যে ড্রাইভ বা প্রিন্টারের যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটা আমার কম্পিউটারে থাকা লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোপ্রাইটারি সফটওয়্যার। ইন জেনারেল দিস টাইপ অফ সফটওয়্যার রিকোয়ার্ড টু পারচেজ টু ইউজ দ্যাট পার্টিকুলার সফটওয়্যার ফর দ্য সামটাইম আর সিঙ্গেল ইউজার্স অ্যাজ পার কন্ডিশন বাই দ্য ভেন্ডর অফ দ্যাট পার্টিকুলার সফটওয়্যার। যেমন আমরা যদি সিকিউরিটি ব্যবহার করতে চাই, হ্যাঁ, আমরা যদি কম্পিউটারে সিকিউরিটি ব্যবহার করতে চাই, সিকিউরিটি বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন ম্যাক এফি, তারপরে হচ্ছে আপনার আরও বিভিন্ন ধরনের মানে সিকিউরিটি সফটওয়্যার আছে, নাম মনে আসছে না এখন আমার, পান্ডা, হ্যাঁ, পান্ডা, এরকম বিভিন্ন ধরনের সিকিউরিটি সফটওয়্যার আছে। তো এই সফটওয়্যারগুলো মানে সিঙ্গেল ইউজারের জন্য কিনা যায়, 3 জন ইউজারের জন্য কিনা যায়, বিভিন্ন সিস্টেম, আবার অফিসের জন্য কিনা যায়, এগুলো কিনে নিতে হয়। অর্থাৎ বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে বা নিরাপত্তার স্বার্থে যেই সফটওয়্যারগুলো কিনে নিতে হয় অন্য পার্টির কাছ থেকে, বা আপনার যে শিক্ষা যে পরিচালনা যে সফটওয়্যার পাওয়া যায়, হ্যাঁ, এডুকেশন সফটওয়্যার আর কি, এই সফটওয়্যারগুলোকে কিনে নিতে হয়। এটাকে বলে প্রোপ্রাইটারি সফটওয়্যার। অর্থাৎ কোনো একজন মালিক থাকে, সেই সফটওয়্যারটা তৈরি করে এবং সে অন্যদের কাছে কি করে, বিক্রি করে। এরপরে কি ওপেন সোর্স সফটওয়্যার, অর্থাৎ যে কোনো জায়গায় যে সফটওয়্যারটা পাওয়া যায় যে কেউ ব্যবহার করতে পারবে, এটার জন্য কি কোনো ধরাবাঁধা নিয়ম নাই, কোনো প্রোপ্রাইটারি সিস্টেম নাই। দিস টাইপ অফ সফটওয়্যার মে বি ফ্রিলি অ্যাভেলেবল অ্যান্ড ক্যান নট বি ইউজড ইন কমার্শিয়ালি। এটা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হয় না, যে কেউ এটা ব্যবহার করতে পারবে ফ্রিলি। উই ক্যান মডিফাই অ্যান্ড ইউজ ইট আন্ডার দ্য সেম লাইসেন্স। একই লাইসেন্সে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। তাহলে এই গেল হচ্ছে আমরা আমাদের একটা সফটওয়্যার সম্পর্কিত ধারণা, অর্থাৎ সফটওয়্যার কাকে বলে এবং বিভিন্ন ধরনের সফটওয়্যারের শ্রেণীবিন্যাস। তাই এই মোটামুটি আমরা 490 কিন্তু কি করে ফেললাম, শেষ করে ফেললাম। 2টা ক্লাসে আমরা 490 মিড টাইমের আগ পর্যন্ত আল্লাহর রহমতে আর কোনো কি ক্লাস ইনশাল্লাহ লাগবে না। তাহলে আমরা এখানে মিড টার্ম পরীক্ষা কি মাসে হতে পারে? এই যে আগামী মাসে, নভেম্বর মাসে। আর আমাদের ফলের সেমিস্টার পরীক্ষাটা ফেব্রুয়ারিতে। হ্যাঁ, সেমিস্টার ফাইনালটা ফেব্রুয়ারি, জানুয়ারির শেষের দিক, আর ফেব্রুয়ারির, অর্থাৎ ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। মার্চে আবার আরেকটা সেমিস্টার শুরু হবে। মার্চে আপনারা ফাইনালে উঠে যাবেন। আপনাদের মানে অনেক দ্রুতই আগায় গেল মনে হচ্ছে, মানে প্রিলিটা অনলাইনে প্রিলি শেষ হয়ে যাচ্ছে। একটা ক্লাস পেয়েছিলেন মনে হয় ফিজিক্যালি, না? না স্যার, 3টা ক্লাস করেছিলাম। ও যাক, আলহামদুলিল্লাহ। না, আমার একটা পেয়েছিলেন নাকি? আপনার মনে হয় 2টি পেয়েছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা। আপনার পেয়েছিলাম হলো ওই যে 498 হিউম্যান রাইটস অফ ইসলাম, হিউম্যান রাইটস ইন ইসলাম, এটা পেয়েছিলাম। আর সূরা আল হুজরাত নিয়ে অল্প কিছু আলোচনা করেছিলেন। যাই হোক, অল্প কিছু পাইছিলাম সূরা আল হুজরাত। যাক, ভালো। তো এই মোটামুটি তাহলে কম্পিউটার নাই আর কোনো ঝামেলা নাই। আর আপনি অন্যদেরকে ওই বলবেন যে ভিডিও দেওয়া থাকবে, ভিডিও দেখে নেবে। আর হচ্ছে এমসিকিউ দেওয়া আছে শিটে, এমসিকিউ করে নিতে হবে। আর যদি কেউ না বুঝে বুঝাই দিবেন একটু, হ্যাঁ, মেসেঞ্জারে কথা বলে বা গুগল মিটে আপনি ক্লাস নিলেন, তাদের সাথে যোগাযোগ করলেন। আপনি একটু অ্যাক্টিভ হয়ে সবার সাথে একটু যোগাযোগ করেন, তাহলে আপনারও দেখা যাচ্ছে বিষয়গুলো ঝালাই হবে, আপনার বিষয়গুলো প্র্যাকটিস হয়ে যাবে। আর ওদেরও হচ্ছে ওরা জানতে পারবে, যেহেতু ওরা ক্লাস করে না। আসলে শিক্ষার জন্য আগ্রহ, যে কোনো কাজেই আপনার আগ্রহ না থাকলে সেটা হয় না।
যেমন আপনি জি যেরকম স্যার। আগ্রহ নিয়ে আপনি এই এত ব্যস্ততার ভিতরেও ক্লাস করছেন, অনেকে দেখা যাচ্ছে বসে আছে বা ঘুমাচ্ছে, তার এই ব্যাপারে সিনসিয়ারিটি নাই। মানে তার আসলে আপনি সার্টিফিকেট নেওয়ার পরে আপনি যে তৃপ্তিটা পাবেন, যে ব্যক্তি মানে ঘুরে ফিরে সার্টিফিকেট নিচ্ছে, সে কি সেই তৃপ্তিটা পাবে? অবশ্যই জি না পাবে না। স্যার। এই জন্য যাক, আর আল্লাহ তাআলা যে কোনো কাজে যখন কোনো মানুষ চেষ্টা করে, সেই চেষ্টা অনুযায়ী আল্লাহ তাআলা তার ওই সাধনাকে সফল করেন এবং আল্লাহ তাকে সেটা দিয়ে দেন। একটা কথা আছে স্যার আরবিতে, আমি মান মান জাদ্দা ওয়াজাদা। স্যার, যে চেষ্টা করে সে পায়। মান জাদ্দা, যে জি চেষ্টা করে, ওয়াজাদা, সে পেয়ে যায়। এই স্যার, মোটামুটি। আমি স্যার আসলে স্যার আমি পিলি করেছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে করেছিলাম স্যার, তিতুমির কলেজ থেকে। আচ্ছা আচ্ছা। তিতুমির শেষে মাস্টার্স পরীক্ষার মানে পরীক্ষা দেওয়ার মুহূর্তে আমার বাবা অসুস্থ হয়ে গেল। আচ্ছা 2014, 15 মাঝে। আচ্ছা। আচ্ছা তারপরে স্যার আর ওই ম্যাথমেটিক্স ছিল তো মাস্টার্স, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর 3-4 মাস গ্যাপ হয়ে গেল, আর পড়াশোনাটা নষ্ট হয়ে গেল, আর ফাইনাল পরীক্ষা দিতে পারলাম না স্যার। ও আচ্ছা। পিলিটা করেছিলাম ও, গণিত স্যার। তো যাই হোক, আমরা তাহলে আগামী দিনে, আগামী ওই যে একদম লাস্ট যে এই সেশনটা, অর্থাৎ 19শে নভেম্বর পর্যন্ত, 12 থেকে 19শে নভেম্বর, জি স্যার। অথবা 11 থেকে 19শে নভেম্বর, এই সময়ের ভিতরে অর্থাৎ শুক্র শনি আমরা পাবো হয়তোবা। ওই সময়ে আমাদের পিআইএস 491, যেটা স্টাডি অফ আল তাফসির, সেই ক্লাসটা আমরা 2 দিনে ইনশাল্লাহ শেষ করে দেব। তো আল্লাহ তাআলা আমাদেরকে ততদিন সুস্থ রাখুক, সুন্দরভাবে রাখুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।